ভারতের ভিডিওটা তারা খুব সুন্দরভাবে এটা প্রকাশ করে দিয়েছে, ভাইরাল করে দিয়েছে। কিন্তু তারা একটু লক্ষ্য করলো না যে আসলে এটা কিভাবে সম্ভব। ভারতের মতো একটা জায়গায় ধর্ষণের শাস্তি, যেখানে তারা শত শত মুসলিম নারীকে একদম সরকারি ভাবে লেলিয়ে দিয়ে তারা কি করছে, দর্শন করাচ্ছে, সেই জায়গায় দর্শকের শাস্তি দিয়ে ফেলবে একবারে প্রকাশ্যে। আপনার মাথায় কি একটু মানে কোনো সেন্সওয়ালা মানুষ একটু চিন্তা করলো না যে এটা কি হলো? আমি যখন আপনাদের শীটটা তৈরি করতেছিলাম, তখনই কিন্তু আমার চোখে এটা পড়লো ভিডিওটা। আমি সাথে সাথে এটা স্ক্রিনশট নিলাম, নিয়ে কিভাবে এটা দিতে হয় আপনাদেরকে দেখাবো আজকে। তো কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে আপনি শুনলেন আর শেয়ার মেরে দিলেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। তো আজকে থেকে, আজকের এই ক্লাস থেকে আমরা এটা আজম বিল জজম করে নিই, যেন আমাদের দ্বারা কমপক্ষে এটা না হয় যে আমরা কোনোটা যাচাই না করে আপনি মেরে দিলেন। বরং এই তথ্য প্রযুক্তির যুগে আপনি যাকে বিশ্বাস করেন, ইভেন আমাকেও, হ্যাঁ, যদি আপনি দেখেন যে আমি কোনো তথ্য শেয়ার করেছি, আপনি 3টা সোর্স থেকে অবশ্যই সেটা যাচাই করতে হবে। ঠিক আছে? এটা যাচাই করা ছাড়া দেওয়া আপনার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস আবু দাউদের মধ্যে আছে, মানুষের জন্য তারা বলে উৎসবিহীন কথা ব্যবহার করা নিকৃষ্টতম বাহন। মানে কোনো উৎস নাই, অর্থাৎ আপনি একটা কথা শুনলেন, কান কথা, আর এটা আরেকজনকে বলে দিলেন, মিথ্যাবাদী হওয়ার জন্য, নিকৃষ্ট হওয়ার জন্য সেটাই যথেষ্ট। আরেকটা হাদিস, যে ব্যক্তি এমন কথা বর্ণনা করে যা তার কাছে মিথ্যা মনে হয়, সেও মিথ্যুকদের একজন। সহিহ মুসলিমের হাদিস, আপনারা এগুলো জানেন। তারপরেও আজকের আলোচনার প্রেক্ষিতে একটু বলা আর কি। আমরা জানি যে হাদিস শাস্ত্রে বহুত আগে সংবেদনশীল যে নিউজ আছে সেগুলি থেকে বেঁচে থাকার জন্য যারা ওয়াত তাদিল, হ্যাঁ, আধুনিক বিজ্ঞানের সোর্স ভেরিফিকেশনের মূল ভিত্তি ওই জরা তাদিল থেকে। সংবাদ বর্ণনাকারী স্মৃতিশক্তি, সত্যতা, সততা এবং চরিত্রের চুলছেরা বিশ্লেষণ, আমরা এগুলো কোথায় পড়েছি? ইলমুর রিজালে পড়েছি। সেইগুলোই কিন্তু এখন আমরা আধুনিক যুগে খাটাইতে চাই না, ফেসবুকে সেগুলো খাটাইতে চাই না, আমরা এগুলোকে কিতাবের মধ্যেই রেখে দিতে চাই। এই যে কাফা বিল মারি কাযিবান, এটা এখানে আজকে যতগুলো মানুষ, 100 200 300 মানুষ যুক্ত হয়েছেন, প্রত্যেকেই কিন্তু জানে কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কিন্তু শেয়ার করার সময় আমাদের মাথায় এটা আসে না যে আমি আসলে কি শেয়ার করে দিচ্ছি। তো এই জিনিসটা আমাদের খুব বেশি করে লক্ষ্য রাখতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ লক্ষাধিক বর্ণনা থেকে কঠোর মানদণ্ড তিনি যাচাই করেছেন, সহিহ হাদিস বের করেছেন, সংকলন করেছেন, এগুলো আমরা জানি। এইগুলো বিষয়ে আমরা আলোচনা করতে চাই না। তথ্য বিকৃতির 3টা রূপ আমরা জানি। ইনফরমেশন, এই যে বিকৃতি হয়ে যায়, ইনফরমেশন ডিসঅর্ডার যেটাকে বলা হয়, ইনফরমেশন ডিসঅর্ডার 3টা পদ্ধতিতে হয়। একটা আমরা গতকালকে ওই ক্লাস একটু আলোচনা করেছি, মিসইনফরমেশন। মিস ইনফরমেশন অর্থাৎ অনিচ্ছাকৃত ভুল তথ্য, অর্থাৎ এটা ইচ্ছাকৃত ভাবে না, তথ্যটি ভুল, তবে যিনি প্রচার করেছেন তার কাউকে ক্ষতি করার ইচ্ছা নাই, যেমন সত্য ভেবে ভুল পোস্ট করে দিলেন, যখনই আপনি জানতে পারবেন তখনই ডিলিট করে দেওয়া হতো। আজকে এই যে যারা ভারতের এই নিউজটা যারা শেয়ার করেছেন, অনেকে এটা এখনো পর্যন্ত ডিলিট করে নাই। আমি অনেকের কমেন্টে, আমরা এই যে সচেতন আলেম সমাজের পক্ষ থেকে যে ফ্যাক্ট চেক করেছি সেটা দিয়েছিলাম, তারা দেখেছে কিন্তু তারপরেও ভিডিওটা ডিলিট করে নাই। আল্লাহ জানে কেন করে নাই। তার আরেকটা হচ্ছে ডিসইনফরমেশন, পরিকল্পিত মিথ্যা অপপ্রচার, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে ক্ষতি করার উদ্দেশ্যে এবং প্রচারিত মন গড়া মিথ্যা খবর, ফেক নিউজ বানায় বানায় কি করা, ছেড়ে দেয়া। এগুলো কিছু মানুষের কাজ আছে, তারা এইসবই করে। যারা কৌমি মাদ্রাসা অথবা মাদ্রাসা বা ইসলাম, তারা যাদের গাত্রদাহ হয়ে যায়, তারা এই বিষয়গুলো খুব কঠিন ভাবে উঠে পড়ে লেগেছে মাঠের মধ্যে। আরেকটা বিষয় হচ্ছে মেল ইনফরমেশন, অর্থাৎ প্রেক্ষাপট বিকৃত সত্য, ঘটনা সত্য কিন্তু প্রেক্ষাপটে বা ব্যক্তিগত ক্ষতির উদ্দেশ্যে বিকৃতভাবে উপস্থাপন করা। এটা অত্যন্ত কঠিন একটা বিষয়। ঘটনাটা সত্য হয়েছে কিন্তু এটাকে ঢালাও ভাবে, যেমন একটা ছোট্ট মাদ্রাসার মধ্যে বলাৎকারের ঘটনা ঘটল, কিন্তু একটা মিডিয়া এটা প্রচার করলো যে কওমি মাদ্রাসাতে ঢালাও ভাবে বলাৎকার হয়। এখন সে কি করলো, যে ছোট্ট একটা মাদ্রাসার পুরা জাতির উপরে সে ছোট্ট একটা মাদ্রাসার দায় চাপিয়ে দিল।
এটা হচ্ছে মেল ইনফরমেশন। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সে কি করলো, সে পুরা জাতির উপরে ছড়াই দিল। এখন আসেন আমরা একটু জরিপ দেখি আজকে। অনেকে আমরা দেখেছি যে সার্চ লাইট চ্যানেল 24 এর তারা একটা জরিপ দেখিয়েছে যে 2026 সালে শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার স্কুল ও কলেজে মোট 57 জন, মেয়ে 49 জন, আর ছেলে 8 জন। এটা একটু মনোযোগ সহকারে দেখেন। 2026 সালে এখন পর্যন্ত কত মাস চলে? 8 মাসের 1 তারিখ, আজকে 8ম মাস। জানুয়ারি থেকে এই 7 মাসে মোট 57 জন যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তার মধ্যে ছেলে কতজন? আরে মেয়ে হচ্ছে 49 জন, ছেলে হচ্ছে 8 জন। এখন আসেন এই জরিপটা আমরা একটু কওমি মাদ্রাসা বা মাদ্রাসা কেন্দ্রিক একটু দেখি যে মাদ্রাসায় কতজন। আমরা আরেকটু লক্ষ্য করি। আমরা 57 জন দেখেছিলাম, স্কুলে কলেজে 57 জন দেখেছিলাম, আর সেটা মাদ্রাসায় হচ্ছে মাত্র 18 জন। মেয়ে হচ্ছে 7 জন, ছেলে হচ্ছে 11 জন। আর সেখানে ছেলে ছিল কতজন? 8 জন। এটার সূত্রটা কোন জায়গায়? সূত্রটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেবা সেল। এটা সরকারি একটা প্রতিষ্ঠান, তারা সারা দেশব্যাপী এই জরিপটা চালিয়ে থাকে। কিন্তু আমরা সাংবাদিকদেরকে যখন এই কথা জিজ্ঞেস করা হয় যে মাদ্রাসায় যদি কোনো বলাৎকার হয়, এটা এত রসকস দিয়ে কেন প্রচার করা হয়, তো এটা তো আমরা জানি যে এক ফোঁটা চনা যদি পড়ে যায় তখন পুরাটা দুধ নষ্ট হয়ে যায়। তো মাদ্রাসা হচ্ছে দিনী প্রতিষ্ঠান। আমরা সেখানে ছোট্ট একটা ঘটনা ঘটলে এটা বড় আকারে প্রকাশ করা হয় এবং মানুষের সেগুলোর প্রতি আকর্ষণটাও অনেক বেশি থাকে। এজন্য যে আমাদের উচিত হচ্ছে যেখানে ঘটনা ঘটবে জিরো টলারেন্স। কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিস, হায়াতুল উলিয়া জিরো জিরো টলারেন্স ঘোষণা করেছে। এই জিরো টলারেন্স আমাদের রক্ষা করতে হবে। আমরা যেখানে যেই প্রতিষ্ঠানে ঘটনা ঘটবে সাথে সাথে তাকে যদি প্রমাণিত হয় অবশ্যই সাথে সাথে তাকে বহিষ্কার করতে হবে। এবং শুধু বহিষ্কার না, তাকে কি করতে হবে? তাকে তাকে হচ্ছে এই পুরা বাংলাদেশের যে কওমি মাদ্রাসা আছে বোর্ডের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে হবে যে সে হচ্ছে একজন দোষী, সে একজন একজন দাগী। আর আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন কওমি মাদ্রাসা বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা যারা মুহতামিম আছেন, তারা 2 টাকা খরচ করে আপনার কাছে যখন একজন শিক্ষক মাদ্রাসা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে আসবে, তখন তাকে 2টা টাকা খরচ করে আপনি তার আগের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন। যে আপনি ফোনে কন্ট্যাক্ট করবেন তার মুতামিমের সাথে যে এই যে শিক্ষক আমাদের কাছে আসছে, আপনার তার তার যে বিহেভিয়ার আছে এটা কেমন। কিন্তু আপনি 2 টাকা খরচ করলেন না, কিন্তু আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার হুমকি কিন্তু থেকে যাবে। এই জন্য আমরা এই কাজগুলো করব না। আমরা অবশ্যই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে খুব সচেতন ভাবে নিয়োগ দিব। এরপরে আমরা একটু দেখতে চাই যে বিশ্বব্যাপী আসলে ফ্যাক্ট চেকিং এর সম্পর্কে কি চলছে। আমরা জানি IFCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক, বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং যে নেটওয়ার্ক আছে, আন্তর্জাতিক নীতিমালা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই, তাহলে আমাদের কাছে বিষয়টা আরেকটু স্বচ্ছ হবে। আমরা জানি যে পয়েন্টার ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের নাম হচ্ছে IFCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক। তাদের 5টি নীতিমালা আছে তাদের। 1 নম্বর হচ্ছে আপনি যখন ফ্যাক্ট চেকিং করবেন তখন নিরপেক্ষতা বজায় রাখবেন। আপনি ফ্যাক্ট চেকিং করতে গিয়ে যখন দেখলেন যে এটা তো একটা দলের, আমি যে দলটাকে পছন্দ করি, ইসলামী যে কোনো দল হতে পারে, জামাত শিবির, তারপরে ইসলামী আন্দোলন, তারপরে খেলাফত মজলিস, তারপরে জমিয়ত বা যেটাই হোক, আমি জমিয়ত করি। আমি যখন জানতে পারলাম যে জমিয়তের কোনো নেতা বা জমিয়তের কেউ আমার এই দোষী সাব্যস্ত হয়েছে, মজলিসের কোন নেতা দোষী সাব্যস্ত হয়েছে, মজলিসের কোন কর্মী বা ইসলামী আন্দোলনের কোন কর্মী দোষী সাব্যস্ত হয়েছে, এখন আমি কি করলাম? আমি চুপ করে গেলাম, আমি আর এটা নিয়ে আগে পারলাম। তো আপনার দ্বারা ফ্যাক্ট চেকিং কখনো হবে না।
নিরপেক্ষতা, সকল ক্ষেত্রে একই মানদণ্ড আমার অনুসরণ করতে হবে। 2 নম্বর হচ্ছে উৎসের স্বচ্ছতা, পাঠক যেন নিজে যাচাই করতে পারে যে আমি যেটা ফ্যাক্ট চেকিং করলাম এটার মধ্যে নিরপেক্ষতা আছে। 3 নম্বর হচ্ছে অর্থায়নের স্বচ্ছতা, অর্থাৎ প্রতিষ্ঠানের ফান্ডিং সোর্স জনসম্মুখে সবসময় প্রকাশ করে দেয়া, অর্থাৎ আমি যে ফ্যাক্ট চেকিং করছি এটার যদি কারো অর্থায়ন থাকে সেটা যেমন মাদ্রাসাগুলো, আমরা একদম সূচনা লগ্ন থেকে আমরা মাদ্রাসাগুলোর অডিট, মানে অডিট যেটা অর্থাৎ খরচ আয় ব্যয়ের হিসাবগুলো আমরা এখন মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার পাওয়া যায় সেটার মাধ্যমে রাখার চেষ্টা করব। তাহলে আমাদের আর এটা নিয়ে কোনো হ্যাসেল নিতে হবে না। কেউ কোনো সরকারি ভাবেও যদি কেউ এসে জিজ্ঞেস করে আপনি যে প্রতিষ্ঠান দিয়েছেন আপনার অডিট কোথায়, আপনার অডিট যাদের কাছে অডিট করেন এরকম কোনো ফার্ম আছে, বা আপনার অডিটের কাগজাবলী কোথায় দেখান, তো তখন যেন আপনাদের সমস্যায় পড়তে না হয়। তো এই জন্য গভর্নেন্সটা ঠিক রাখা। আরেকটা হচ্ছে 5 নম্বর, যেটা উন্মুক্ত সংশোধন, অর্থাৎ ভুল হলে আমরা যখন ফেসবুকে কোনো একটা মেসেজ দিয়ে দিব, আমরা ফেসবুকে যখন নাকি আমরা কোনো একটা ভুল ইনফরমেশন দিয়ে দিব, তো এটা সঠিকটা জানার সাথে সাথে আমরা কি করব, নিজের ভুল শুধরে নিব, নিজের ভুলটা প্রকাশ করব যে আমার ভুল হয়েছে, আমি এটা সঠিক, এটা আমি ভুল ইনফরমেশন দিয়েছি এটা। তারপরে আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে সিফট ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কটা মনে রাখতে হবে। অর্থাৎ সিফট কি, অর্থাৎ SIFT ফর্মুলা। SIFT ফর্মুলা কি? প্রথমে যখন কোনো একটা ভাইরাল কিছু দেখবেন সাথে সাথে নিজেকে স্টপ করে দিতে হবে, শেয়ার বা বিশ্বাস করার আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, আবেগকে থামাইতে হবে। আপনি দেখলেন যে আহ, আহ, একটা নিউজ দেখলেন যে মাদ্রাসা ভেঙে ফেলতেছে, এখন আপনি মাদ্রাসা ভেঙে ফেলতেছে দেখেই সাথে সাথে শেয়ার দিয়ে দিন, কিন্তু পরে আপনি খোঁজ নিয়ে দেখলেন যে মাদ্রাসাওয়ালারাই মাদ্রাসা নির্মাণের জন্য ভাঙতেছে, পরে আপনার কি লজ্জিতটা হইতে হবে আপনার, এই জন্য আগে থামতে হবে। তারপরে ইনভেস্টিগেশন করতে হবে, উৎস তদন্ত করুন, খবরটি কি কি কে দিচ্ছে সেটা লক্ষ্য করুন, মাদ্রাসার যে মোতামিম অথবা মাদ্রাসার পেজে যে একটা ঢু মেরে আসুন যে আসলেই কি মাদ্রাসা ভেঙে ফেলছে কিনা। তারপরে ফাইন্ড, অন্যান্য নির্ভরযোগ্য মূলধারার মিডিয়া কভারেজ আছে কিনা এটার উপর সেটা একটু লক্ষ্য করুন। এটা মূলধারা না হলে, অর্থাৎ আপনি ধরেন একটা মাদ্রাসা, যে মাদ্রাসার 3 জন শিক্ষককে আপনি চিনেন, 3 জনের আইডিতে আপনি গিয়ে একটু ঘুরে আসলেন, তখনই আপনি বুঝে ফেলবেন যে এটা সত্য না মিথ্যা। চার 4 নম্বরে যেটা টি টি দিয়ে হচ্ছে ট্র্যাক, মূল উৎস, অরিজিনাল যে সোর্সটা আছে সেটা বের করার চেষ্টা করতে হবে। অর্থাৎ একজন যে পোস্ট করলো যে মাদ্রাসা ভেঙে ফেলতেছে, সে কোন জায়গা থেকে নিয়েছে, সে কোন জায়গা থেকে নিয়েছে, সে কোন জায়গা থেকে নিয়েছে, এভাবে যদি আপনারা একটু সোর্সটা তালাশ করতে থাকেন, আপনি সার্চ দেন, এটা শিরোনামটা লেখে গুগলে সার্চ দেন, অথবা ছবিটা স্ক্রিনশট নিয়ে আপনি গুগল লেন্সে দেন, তখন সাথে সাথে আপনার এটা চলে আসবে। কিভাবে আসবে এটা আমরা সামনে ক্লাস শেষে ইনশাল্লাহ দেখাবো। তারপরে আমাদের লক্ষ্য রাখতে হবে বিশ্বে যতগুলো কি হয়, যতগুলো সংবাদ হয় সেটা 2টা সোর্স হয়, একটা হচ্ছে শক্তিশালী সোর্স মানে প্রাইমারি সোর্স, আর একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। তো এই তথ্য প্রযুক্তির অপতথ্য ছড়ানোর এই যুগে আমাদের পরামর্শ থাকবে যে সব সময় আমরা প্রাইমারি সোর্সের উপর বিশ্বাস স্থাপন করব, সেকেন্ডারি সোর্সকে কখনো বিশ্বাস করব না। এখন আসেন প্রাইমারি সোর্স কোনটা আর সেকেন্ডারি সোর্স কোনটা। প্রাইমারি সোর্স হলো যে প্রত্যক্ষদর্শী সরাসরি বক্তব্য দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি, অথবা মূল রিয়েল অডিও ভিডিও আমার সামনে এসেছে, ফ্যাক্ট না। কিন্তু ফ্যাক্ট কিভাবে চিনবেন এটা তো আলোচনা বারবার হচ্ছে, সরকারি গ্যাজেট, প্রেস রিলিজ, দাপ্তরিক নথি, এগুলো যদি থাকে তাহলে আপনি মনে করবেন। সরকারি গ্যাজেট দেখলেন আর আপনি শেয়ার করে দিলেন তেমনও কিন্তু হবে না। আপনি ওই যেই মন্ত্রণালয় আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা আপনি সার্কুলার দেখলেন যে কোনো যোগ্যতা ছাড়া কওমি ছাত্রদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি দিচ্ছে, আপনি এটা দেখে বাস ধুমায়া শেয়ার দিলেন, কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনি এমন কোনো তথ্য পাইলেন না, তাইলে এটা ফেক নাকি সত্য, এই জিনিসটা হচ্ছে আপনার এভাবে যাচাই করতে হবে। সেকেন্ডারি সোর্স মানে অমুক সূত্রের বরাতে জানতে পেরেছি, অমুক ব্যক্তির খালুর দাদার ভাতিজার কন্তির ঘরের নাতির ঘরের, মানে
এটাকে 3-4 স্টেপ করে যদি আপনার এই সোর্স দেয়, বরাদ দেয়, তখন এই থার্ড পার্টির পেজের বর্ণনা, মতামত, এগুলো আমরা কখনোই কি করব না, গ্রহণ করব না। যত হাত বদল হবে তত বেশি তথ্যের বিকৃতি হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আমরা হচ্ছে আরো উদাহরণ দিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু আমাদের অনেক বেশি আলোচনা করতে হবে। আমরা একটু ছোট্ট করে দেখতে চাই যে আমরা একটু লক্ষ্য করি, আমরা এখানে প্রাইমারি সোর্স আর সেকেন্ডারি সোর্স বলতে কি বোঝায় একটু আমরা কেস স্টাডি করতে চাই। চকরিয়ায় শিশুকে বলাৎকারের পর হত্যা, আটক 3। আমরা এই নিউজটা যখন দেখলাম, এটা হচ্ছে প্রাইমারি সোর্স থেকে নেওয়া একটা নিউজ। কিভাবে দেখেন, এখানে নিচে লেখা আছে যে চকরিয়া উপজেলায় 7 বছর বয়সী এক ছেলেকে বলাৎকারের পর হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার পরদিন মঙ্গলবার উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ডোবা থেকে তার লাশ পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ 3জনকে কি করেছে, আটক করেছে। আচ্ছা, পুলিশ 3জনকে আটক করেছে। আচ্ছা, এখানে পুলিশ আটক করেছে। পুলিশ কাকে আটক করেছে? 3জনকে আটক করেছে। এই যে পুলিশ 3জনকে আটক করলো, এইটা হচ্ছে পুলিশ আটক করেছে, পুলিশের সরাসরি সোর্স থেকে নেওয়া হয়েছে। সেই জন্য এটা হচ্ছে প্রাথমিক সোর্স, একদম পুলিশ সরাসরি ওখানে গিয়েছে এবং 3জনকে গ্রেপ্তার করেছে। এই জন্য আমরা, যেহেতু পুলিশ গ্রেপ্তার করেছে, এই জন্য এটা প্রাথমিক সোর্স হিসেবে আমরা নিব। এখন আসেন, পাশেই একটা আছে ইসলাম সম্পর্কে 8 তথ্য। এই যে ইসলাম সম্পর্কে 8টি তথ্য কোথা থেকে পেয়েছে? এখানে দেখেন, গবেষকদের দৃষ্টিতে তৈরি এই প্রতিবেদনে, আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে ইসলাম সম্পর্কে 8টি তথ্য দেওয়া হয়েছে। এটা হচ্ছে থার্ড পার্টি। এটা মুসলিমদের পক্ষ থেকে কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা কি করা হয় না, দেয়া হয় না। এটা দিয়েছে কে? পিউ রিসার্চ অথবা যুক্তরাজ্য ভিত্তিক কোন একটা আন্তর্জাতিক প্রতিবেদনে এটা প্রকাশিত হয়েছে। সেই সেকেন্ডারি লেভেলের একটা সোর্স থেকে এই তথ্যটা পাওয়া গেছে। এটা হচ্ছে সেকেন্ডারি লেভেলের একটা সোর্স। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা নিউজ। আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি, ডান পাশে, বাম পাশে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নেত্রকোনায় 6 বছরের শিশুকে বলাৎকার। এটা হচ্ছে প্রাইমারি সোর্স থেকে নেয়া, অর্থাৎ স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে নুরুল ইসলাম দুপুরে 12টার দিকে প্রতিবেশী এক ছেলেকে, শিশুকে ডেকে নিজের ঘরে নেন। আচ্ছা, যেই নুরুল ইসলাম ছেলেটিকে বলাৎকার করেছে সে হচ্ছে মাছ বিক্রেতা। খবরটা দিয়েছে কে? স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সূত্রে খবরটা দিয়েছে। একদম সরাসরি পুলিশের যখন সোর্স থাকবে, প্রত্যক্ষদর্শীর যখন সোর্স থাকবে, তখন এটা হচ্ছে প্রাইমারি সোর্স। এখানে দেখেন সেকেন্ডারি একটা সোর্সের আমরা সাথে একটা নিয়ে এসেছি। 1 বছরে শিশু ধর্ষণ বেড়ে 161% হয়েছে। গত 2 বছরে শিশু ধর্ষণ বেড়েছে অনেক শতাংশ। এটা কে দিয়েছে এই তথ্যটা? এই তথ্যটা দিয়েছে চলতি বছরের প্রথম 4 মাস থেকে ধর্ষণ বেড়েছে 14%। এটা কে দিয়েছে? বাংলাদেশ শিশু অধিকার ফোরামের একটা ফোরাম এটা কি করেছে, বর্ণনা করেছে। এই যে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, এটা কোনো সরকারি সোর্স না, এটা একটা বেসরকারি একটা গবেষণা সংস্থা। তারা শিশুদেরকে নিয়ে গবেষণা করে এই সামারিটা তারা পেশ করেছে, এই রিসার্চটা তারা দিয়েছে। এটা হচ্ছে সেকেন্ডারি লেভেলের একটা সোর্স। তো এইটা আমরা যদি বুঝি, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক কিছু থেকে বিরত থাকতে পারবো। আচ্ছা, এখন আসি আমরা মনস্তাত্ত্বিক ফাঁদ, কগনিটিভ বায়াসিস। আমরা জানি যে কনফার্মেশন বেসিস অথবা বেস যেটা আছে, নিজের বিশ্বাস এবং মতের সাথে মিলে গেলেই আমরা প্রচার করে দিব। আর নিজের মতামত, নিজের বিশ্বাস, নিজের মানে আমার দলের দেখে আমি এটাকে সত্য মেনে নিব, আর অন্যের দলের হলে এটা মিথ্যা মেনে নিব। এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে ইলুসরি ট্রুথ এফেক্ট, অর্থাৎ একটা মিথ্যা বারবার যখন আমাদের সামনে আসে, তখন মস্তিষ্ক আমাদেরকে সিগন্যাল দেয় হয়তো এটা সত্য। আজকে দেখেন অনেক ভুয়া ভুয়া মাছ বিক্রেতারা অনলাইনে দেখবেন যে তারা আরেকজনের মাছগুলোর ছবি এনে তারা কি করছে, প্রচার করছে।
নাম কিন্তু একই দেয়। যেমন একটা মাছ বিক্রেতা আছে নাহিদ ওয়াল, আপনারা হয়তো দেখছেন। সে, তার হচ্ছে ভেরিফিকেশন করা আছে, ব্লু টিক দেয়া আছে। তো আপনারা যদি নাহিদ ওয়াল লিখে সার্চ দেন, কম না হলেও 250 পেজ পাবেন। সব হলো ভুয়া, একটা হলো কি ব্লু টিক যেটাতে আছে এটা হচ্ছে সঠিক। এখন আপনি কি করলেন, নাহিদ ওয়াল মাছ বিক্রি করে আপনি নাহিদ ওয়াল লিখে সার্চ দিয়ে দেখলেন যে 70,000-এর একটা ফলোয়ার, আপনি এটাতে অর্ডার করে দিলেন, আর 5,000 টাকা আপনি অগ্রিম পাঠিয়ে দিলেন। পরে 2 মাস পার হয়ে গেল, আপনি আর কোথাও মাছ পাইলেন না। পরে আপনি নাহিদ ওয়াজ আসল যেটা সেটাকে নক দিলেন, নক দিয়ে বললেন ভাই এই পেজটা স্ক্রিনশট দিয়ে দিলেন, বা এই পেজে তো আমি অর্ডার করছি, 5,000 টাকা অগ্রিম দিছি, 500 টাকা অগ্রিম দিছি, কিন্তু আমার তো মাছ আসে নাই। তো তখন সে বলল, ভাই আমার এরকম জিডি করা আছে, যে আমার এরকম প্রায় 500-র উপরে ফ্যাক পেজ আছে যারা আমার নামে মাছ বিক্রি করতেছে, আমার পেজ একটাই যেটাতে ব্লু টিক দেওয়া। এখন আপনার কি হলো, টাকাটাই মাইর গেল। তো এরকম আমরা 2 লাখ 3 লাখ ফলোয়ার দেখেই কিন্তু আমরা লাভ দিব না। আমরা আগে তথ্যের অনুসন্ধান করব, নিজের মস্তিষ্ককে আগে জিজ্ঞেস করবো আসলে কি হতে পারে কিনা বিষয়টা। আরেকটা হচ্ছে নবেলিটি ইফেক্ট, চাঞ্চল্যকর উদ্ভট মানুষের দ্রুত শেয়ার করতে পরিচিত করে চাঞ্চল্যকর কোনো তথ্য। হ্যাঁ, চাঞ্চল্যকর তথ্য যে ঢাকা শহরের ভূমিকম্পে পুরা বিল্ডিং মাটির নিচে ঢুকে গেছে, পুরা বিল্ডিং মাটির নিচে অলরেডি চলে গেছে। মানে শুনতে অবাক হইলো, আপনি এটা যখন চাঞ্চল্যকর দেখলেন আপনি এটা দিলেন শেয়ার করে। কিন্তু আপনি ফেসবুক, তারপরে মানে পত্র পত্রিকা কোথাও আর খুঁজে পাইলেন না যে কোথায় এই নিউজ, তো আর কোথাও নাই। পরে লজ্জিত হয়ে আপনি এটা কি করলেন, ডিলিট করে দিলেন। এভাবে তো হয় না। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখতে হবে। এখন দেখেন, আজকে এই যে আমরা যে ঘটনাটা একটু আগে ফ্যাক্ট চেকিং করেছিলাম, এই যে এখানে দেখেন, এটা সর্বপ্রথম এই যে আমরা দেখতে পাই যে ইউটিউবের মধ্যে এই ভিডিওটা আসছিল, ভারতের ইতিহাসে সর্বোচ্চ বিচার এটি। এখানে লেখছে 12 বছরের কন্যা সন্তানকে 7 জন মিলে ধর্ষণ করেছে, পরে অপরাধীদেরকে ঘটনাস্থলেই ফাঁসি দিয়ে দিয়েছে। মানে আপনি পড়ার পরে আপনার কি একটু, মানে একটু মনের মধ্যে আসলো না যে এভাবে কোনো নিয়ম নীতি, মানে রাষ্ট্রীয় ভাবে এরকম কোনো নিয়মই নাই যে সরাসরি কোনো কি করবে, ফাঁসি দিয়ে দিবে। কোনো নিয়মই নাই এরকম, আপনার মাথায় কি একটু আসলো না? এরকম আমরা কম না হলেও 20-25 জন আমরা দেখেছি যে তারা এটা শেয়ার করেছে। দেখেন এখানে লেখছে 4 তরুণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড। এখানে লেখছে ভারতের মুসলিম তরুণকে দর্শন করা হিন্দু ধর্মের 4 তরুণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড। আচ্ছা, তরুণের মৃত্যুদণ্ড, আপনি ভিডিওটা দেখলেন, এখানে আপনার কি একটুও মানে মাথার মধ্যে আসে নাই যে এই যে কালো টুপি পরানো আছে, 1 2 3 4, এখানে দেখা যায় 1 2 3 4, তারপরে 5 6 7, 5 6 7 8 9 জন, এখানে 9 জন কালো টুপি পরানো আছে, মানে কালো মুখোশ পরানো আছে। কিন্তু এখানে লেখছে চার তরুণের শাস্তি। এখানেও তো আপনার সন্দেহ হওয়া দরকার ছিল, যে আমি দেখতেছি এখানে আহ 9 জন, কিন্তু এখানে লিখছে 4 জন। এটাও তো ভুয়া হওয়ার এক মানদণ্ড। এই দেখেন, দর্শকের একমাত্র শাস্তি মৃত্যু। দেখেন আলোড়ন নিউজ 24। এখন নিউজ 24 দেখলেই যে এটা সঠিক, এটার একটা বাস্তব উদাহরণ আপনারা দেখেন। আলোড়ন নিউজ 24, তার হচ্ছে 1.5 লাখ 2 লাখের উপর ফলোয়ার আছে, কিন্তু এই যে ভুয়া দর্শকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, ভারতে 12 বছরের শিশুর ন্যায় বিচার, কতটা মিথ্যা একটা বানোয়াট এটা কি নিউজ প্রচার করে দিল। এখন আসেন, এটা প্রচার করছে কারা? তো আমি একটু গবেষণা করে দেখলাম যে 18 ঘন্টা আগে, 19 ঘন্টা আগে এই নিউজটা, এই যে 3-4 জন মিলে হিন্দুরা, হিন্দু কয়েকজন মানুষ 3-4 জন মিলে এগুলো একসাথে প্রচার করেছে। যখন একসাথে প্রচার করেছে, তখন এটা আমাদের কাছে চলে আসছে, তখন আমরা এটা ভাইরাল করে দিলাম। আমরা ভাইরাল করে দিলাম কি, ভারতে এরকম হচ্ছে কিন্তু বাংলাদেশে এরকম হয় না। মানে একটা আবেগ তৈরি করে দিল আপনাদের, আর এই আবেগে আমরা বোকা বনে গেলাম। তো মূল ঘটনা আমরা কিভাবে বের করেছি একটু দেখেন। এই ছবিটা আমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে এটা গুগল লেন্সে ছেড়ে দিলাম, সাথে সাথে এটা, এই যে বিস্তার নিউজ, এটা ভারতের একটা পত্রিকা। তারপরে এখানে দেখেন হিন্দিতে লেখা আছে, হিন্দিতে লেখা আছে মারাঠি, দৈনিক মারাঠি,
এই এই নিউজের মধ্যে এই ঘটনাটা 16 দিন আগে, এই যে দেখতে পাচ্ছেন 16 দিন আগে এই ঘটনাটা ঘটেছে। পাবলিক বাদের কাছে পর্যটকের উপর হামলাকারী 9 সন্দেহভাজন ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। এটা হচ্ছে মূল ঘটনা। তো এটা জাস্ট আপনি কোনো ভিডিও যদি দেখেন এবং আপনার সন্দেহ হয়, জাস্ট মোবাইলে এভাবে দিলেই তো স্ক্রিনশট হয়। স্ক্রিনশটটাকে আপনি গুগলে নিয়ে ছেড়ে দেন, ছেড়ে দিলেই এটার আসল সবকিছু পেয়ে যাবেন। কত মিনিট লাগবে? জাস্ট 30 সেকেন্ডের একটা কাজ। কিন্তু এই 30 সেকেন্ডের একটা কাজের কারণে আমরা কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কাতারে আমরা বারবার করছি, আমরা বারবার মিথ্যাবাদী হচ্ছি। কিন্তু এটা আমাদের কাছে নিজেদেরকে কোনো হ্যাসেলই মনে হয় না, আমাদের কাছে কোনো পেরেশানির কাজে মনে হয় না। আমরা যে শত শত মিথ্যা নিউজ প্রচার করছি, আমাদের কাছে এটা কোনো কিছুই মনে হচ্ছে। রিভার্স ইমেজ ইমেজ সম্পর্কে, রিভার্স ইমেজ সার্চ সম্পর্কে গতকাল আহ, আহ, গতকালকের ক্লাসে আলোচনা হয়েছে। আমি এখানে শুধু কয়েকটা টুলস সম্পর্কে বলবো। গুগল লেন্স আছে 1 নম্বর, পিন আই আছে, তারপরে ইয়ান্ডেক্স ইমেজ আছে। এই তিনটা অনেক শক্তিশালী মাধ্যম। আপনি যা ছবিটাকে স্ক্রিনশট দিয়ে এটা যদি ছেড়ে দেন, তাহলে এটা কোন জায়গায় কত তারিখে কত দিন আগে এটা সম্পর্কে যত ভিডিও আছে যত ছবি আছে সব আপনাকে দিয়ে দিবে। খুব সিম্পল একটা কাজ। আচ্ছা, তো অনেক সময় যে এই ঘটনাগুলো ঘটে, যে পুরানো আন্দোলনের ছবিকে একটা, ধরেন অনেক বছর, এই যে কি হয়েছে আলজেরিয়ার একটা নিউজকে, মানে ভিডিওকে আমরা প্রকাশ করে দিয়েছি। একটা একজন বড় একজন লোক, তিনি প্রকাশ করে দিয়েছেন কি বলে, মাদ্রাসায় কঠিন ভাবে মারছে পিটছে, অথচ এটা কত বছর, 6 বছর আগের নিউজ। তো এই বিষয়গুলো আমরা জাস্ট ইমেজটাকে কপি করে যদি ছেড়ে দিই, তাহলে আমরা আমরা পেয়ে যাব। আচ্ছা, ভিডিও ফরেনসিক ও মেটা ডাটা বিশ্লেষণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডিপ ফেক ভিডিও যখন তৈরি হয়, এটাকে যাচাই করার কোনো মাধ্যম নাই কয়েকটা সফটওয়্যার ছাড়া। এর মধ্যে একটা হচ্ছে ইনভিড উই ভেরিফাই। এটা একটা প্লাগ ইন, এটাকে আগে প্লাগ ইন করতে হবে। তারপরে এটা কি ফ্রেম দিয়ে, অর্থাৎ এটা আগে আমরা যেরকম আমরা বললাম না যে একটা ভিডিও থেকে ছবিটাকে কাট করে তারপরে আপনার গুগলে ছেড়ে দিবেন, এই কাজটা ইনভিড উই ভেরিফাই, এটা হচ্ছে অটোমেটিক। এই কাজটা করে করে ভিডিওটা কবে কোথায় কখন কত বছর আগে কি কারণে ভিডিওটা অনলাইনে প্রকাশ করা হয়েছিল, এই বিষয়ে এটা এই বিষয়টা আপনার কাছে চলে আসবে। আরেকটা হচ্ছে জিও লোকেশন ও মেটা ডাটা। ভিডিওর সাইনবোর্ড, তারপরে বিল্ডিং এর গঠন, রাস্তার দিক, ছায়া, আবহাওয়া, এই স্থান সময়, এগুলো দেখে জিও লোকেশন এবং মেটা ডাটা বিশ্লেষণ করে আপনাকে বের করে দিবে যে ভিডিওটা কবে, এটা বের করে দিবে জিও লোকেশন ও মেটা ডাটা। এই দুইটা জিনিস সম্পর্কে আমরা আলোচনা করলাম। জেনারেটিভ এআই ইমেজ আমরা কিভাবে শনাক্ত করবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এআই ছবির সাধারণত ভুল লক্ষণ থাকে কয়েকটা, আমরা জানি, এটা একটু লক্ষ্য রাখলে আমরা এখনো বুঝি, আমরা তারপরে আরেকটু গবেষণা করলে বা জানলে বিষয়গুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। আমরা জানি যে এআই দিয়ে যে ছবিগুলো তৈরি করা হয় এখন অনেকটা নিখুঁত হয়, কিন্তু প্রথমে এটা অনেকটা জটিল ছিল। তারপরেও আপনি যদি বিশ্লেষণ করেন, তখন আপনার একদম নিখুঁত ভাবে জুম করে যদি দেখেন, আপনি বুঝতে পারবেন যে এখানে ঘটনাটা কি। যেমন হাতের আঙ্গুলের সংখ্যায় কখনো অসামঞ্জস্য দেখা যায়, যে হাত যদি এভাবে থাকে বা হাত যদি এভাবে রাখে, হাত যদি যেভাবে থাকুক, আপনি লক্ষ্য রাখবেন যে 5 আঙ্গুলের জায়গায় এআই বানায় দিবে 6 আঙ্গুল। এভাবে আঙ্গুলের বিষয়টা অনেক বিকৃত করে ফেলে। তারপরে কান বিকৃত করে ফেলে, নাক বিকৃত করে ফেলে অনেক সময়। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। ছবির ভেতরের টেক্সট অক্ষর এগুলো হিবিজিবি করে ফেলে, কখনো বানান বিকৃত করে দেয়। অস্বাভাবিক আলো ছায়া, যেখানে মানে স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক দেখা যাচ্ছে, প্লাস্টিক প্লাস্টিক একটা ভাব, মানে এটা মনে হয় না রিয়েল কোনো ছবি। হ্যাঁ, তখনই আপনি বুঝবেন যে এটা এআই জেনারেটেড। আর এআই ডিটেকশনের কিছু টুলস আছে। গতকালকে আমরা দেখেছিলাম একটা টুলস, আজকে আমরা আরো কিছু টুলস সম্পর্কে আলোচনা করলাম। হাইভ মডারেশন, এই হাইভ মডারেশন আমরা, হ্যাসেলের কিছু নাই, আমরা যে এই প্রেজেন্টেশনটা এবং আমাদের যে ক্লাস শিট সবগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে গ্রুপে। তো এই জন্য আমরা শুধুমাত্র দেখে রাখি, আমরা এগুলো পরবর্তীতে এগুলো থেকে আলোচনা করতে পারবো বা দেখে নিতে পারবো। আচ্ছা, মিড জার্নি, এটা হচ্ছে এআই এর অনেক বড় একটা মাধ্যম।
এটা দিয়ে ছবি বানাইলে অনেকটাই নিখুঁত হয়। তো এই হাইপ মডারেশন, তারপরে অপটিক এআই অর নট, এই জিনিসগুলো দিয়ে এই ছবিগুলো আমরা যাচাই করতে পারবো। এখন আসেন, ডিপ ফেক ভিডিও এবং ফেস সোয়াপ চেনা অত্যন্ত জরুরি বিষয়, কারণ এখন এমন একটা যুগ চলে আসছে যে আপনাকে এমন ভাবে ভিডিও তৈরি করে দিবে আপনার, যে আপনি নিজেকে নিজে চিনতে পারতেছেন না। আমি কখন এই ভিডিও করলাম, আমি কখন সেখানে গেলাম, হ্যাঁ, এই আপনি নিজেকে নিজে বুঝতে পারবেন না, এমন ডিপ ফেক ভিডিও এআই দিয়ে বানাতে পারে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে আসলে কিভাবে এই মানে এআই দিয়ে জেনারেট ইমেজ জেনারেট করা যায়। তো আমরা ভিজুয়াল অসঙ্গতিগুলো দেখবো, যে চোখের পলক না পড়া, স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক ভাবে কম পড়া, মানে এভাবে এভাবে পড়তেছে বা একবারে তাকায়ে আছে, এরকম ফেক, ডিপ ফেক যে ভিডিওগুলো, এগুলোর মধ্যে এরকম হয়। কখনো মুখের কথা আর ঠোঁটের নড়াচড়া এক হয় না, বলতেছি আমি কিন্তু বোঝা যাচ্ছে অন্য কিছু। তো আমরা মুখের এই যে স্পেলিংটা, লিপ সেন্স যেটাকে বলে, সূক্ষ্ম সূক্ষ্ম গরমিল সেটার মধ্যে থাকে। তারপরে মুখের যে সীমানা আছে, এটার মধ্যে কিছুটা ঝাপসা, বিকৃত আলো, এগুলো দেখা যায়, তখন আমরা ডিপফেক্ট বুঝতে পারবো। আর এই ডিপফেক্ট আমরা মানে যে টুলস এর মাধ্যমে চিনবো, সেগুলো দুইটা টুলস আমরা এখানে আলোচনা করেছি। ডিটেকশন সফটওয়্যার, এটা হলো ডিপ ওয়্যার স্ক্যানার, এটা দিয়ে, আর একটা হলো ইন্টেল ফ্যাক্ট ক্যাচার, এই দুটা দিয়ে 99% নিখুঁত ভাবে আপনাকে বের করে দিবে যে এটা কি ডিপ ফেক ভিডিও নাকি অন্য কিছু। এরপরে আসেন এআই ভয়েস ক্লোনিং শনাক্তকরণ। আমরা ভয়েস ক্লোনিং এর ঝুঁকি অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে। অর্থাৎ আপনি একজন এমপির ভয়েস, 3 সেকেন্ডের একটা ভয়েস যদি আপনি পান, কোন আলেমের 3 সেকেন্ডের একটা বক্তব্য, 3 থেকে 5 সেকেন্ডের একটা বক্তব্য বা ভয়েস যদি আপনার কাছে থাকে, আপনি যদি এটা এআই কে দেন, এআই এটা দিয়ে আপনি যেই স্ক্রিপ্টটা লিখে দিবেন, হুবহু সেই স্ক্রিপ্টেই আপনাকে ভয়েস দিয়ে দিবে। ভয়েসটা কার হবে? ওই যে আলেম অথবা ওই যে ব্যক্তি 3 সেকেন্ডের ভয়েসটা আপনি এআই কে দিয়েছেন। এমন একটা যোগ চলে আসছে। তো সেইটাকে আমরা যাচাই করার পদ্ধতি আসলে কি হবে, এটা আমরা কান দিয়ে, অনেক মানে আমাদের যে হিউম্যানিটি, সেটা দিয়ে আমরা, আমার যে পঞ্চ ইন্দ্রিয় আছে, হাসাস শক্তি আছে, এগুলো দিয়ে আমাদের বুঝতে হবে, কান দিয়ে শনাক্তকরণ করতে হবে। কথায় একঘেয়েমি একটা ফ্ল্যাট সুর থাকবে, স্বাভাবিক নিঃশ্বাসের শব্দ থাকবে না, মানে একটা রোবোটিক রোবোটিক ভাব থাকবে। দুটি শব্দের মাঝখানে অস্বাভাবিক যান্ত্রিক একটা বিরতি থাকবে, তখন আপনার বুঝতে হবে যে এটা ডিপ ফেক অডিও ক্লোনিং করা হয়েছে। যাচাইকরণের পদক্ষেপ, জরুরি অডিও বার্তার ক্ষেত্রে অন্য মাধ্যমে ডাবল ডায়াল, অফিসিয়াল প্রেস স্টেটমেন্ট ভেরিফাই না করে বিশ্বাস বা শেয়ার কখনো করা যাবে না। আপনি একটা অডিও পেলেন, আর অডিও পেয়ে আপনি হচ্ছে সেটার উপর ভিত্তি করে আপনি কি করে দিলেন, আপনার আপনার হোয়াটসঅ্যাপে একজন কি করলো, একটা ভয়েস পাঠাইলো, ভাইজান আমার অনেক টাকার 10,000 টাকার দরকার, আমাকে একটু তাড়াতাড়ি আমার আগে আমার এই ব্যাংক অ্যাকাউন্টটাতে পাঠিয়ে দেন। কিন্তু ভয়েস কার? আপনার ছোট ভাইয়ের। ভয়েসটা আপনার ছোট ভাইয়ের, কিন্তু আপনি একটা ফোন দিয়ে জিজ্ঞেস করলেন না যে কি ব্যাপার, তোমার কি টাকার দরকার আসলেই, এটা আপনি জিজ্ঞেস করলেন না, 10,000 টাকা পাঠিয়ে দিলেন। পরে আপনি জানতে পারলেন কি, এই টাকা তো কার কাছে চলে গেছে, হ্যাকারের কাছে চলে গেছে। বর্তমানে এটাই এখন হ্যাকারদের সবচেয়ে বড় মান। তো এই জন্য আমরা কখনোই এই এই সমস্ত ফাঁদে পড়বো না, এবং নিজেরা এগুলো অনেক বেশি খেয়াল রাখবো। ভুয়া নিউজ কার্ড এবং ডোমেন ফরেন্সিক কিভাবে আমরা করবো, এটা ফরেন্সিক ল্যাবে আমরা কিভাবে টেস্ট করবো, এটা একটু দেখি। আজকাল ফটো কার্ডের এত প্রচলন, এই ফটো কার্ড আমরা এমন ভাবে শেয়ার করে দিই, আসার সাথে সাথে মেরে দিই, নিচে কি যমুনা লেখা নাকি আহ জামুনা লেখা, এটা আর আমরা দেখি না। যমুনা টিভি নাকি আনোয়ার টিভি, ওইটাও কিন্তু আমরা দেখি না, বা শেয়ার মেরে দেওয়া পরে একটু পরে দেখি হায় হায়, এটা তো আনোয়ার টিভি। তো এই ধরনের সমস্যা থেকে উত্তরণের একটাই উপায়, আমরা একটু গভীর ভাবে মনোযোগ দিয়ে আমরা দেখতে হবে যে আসলে আমি আমার অডিয়েন্সকে, যারা আমার ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, তাদেরকে আমি মিথ্যা কথা বলতেছি, মিথ্যা প্রচার করতেছি, আমি নিজেও মিথ্যাবাদী হয়ে যাচ্ছি, নাকি আসলে আমার তথ্যটা সত্য, আমার তথ্যটা যাচাই করে তারপরে দেওয়া উচিত। এটাই আমাদের মূল প্রতিপাদ্য। ফটো কার্ড কিভাবে পরীক্ষা করব? মূল টিভি নিউজ পোর্টালের ফন্ট এবং স্পেলিং মিলা। আমরা জানি যে প্রত্যেকটা নিউজ পোর্টালের ফটো কার্ডে এক এক ফন্ট ব্যবহার করা হয়।
এই ফন্ট গুলো আপনি একটু মিলাবেন, একটু মিলাবেন। কখনো যারা ভাইরাল করে নিউজ বা হচ্ছে এটাকে ফ্যাক্ট করে বানায়, তারা একুরেট ফন্ট কখনো দিতে পারে না সাধারণত। হ্যাঁ, তো সেইটা আপনি একটু লক্ষ্য রাখবেন। ওই এটা তো 2 মিনিটের ব্যাপার ভাই। আপনি দেখলেন যমুনা টিভির একটা ফটো কার্ড ভাইরাল হয়েছে, এখন আপনি সেটা যমুনা টিভির সার্চ দিলেন, যমুনা টিভি চলে আসলো, যমুনা টিভির পেজ। এখন আপনি যমুনা টিভির পেজে ঢুকলেই তো শত শত ফটো কার্ড দেখতে পাচ্ছেন। তো ফন্টটা একটু মিলাই নেন। অথবা এটা আজকে তারিখ দেয়া থাকে কিন্তু উপরে 31 তারিখ। তো আপনি যদি অল ইমেজে যান, একটা নিউজ পোর্টালের একটা ফেসবুক পেজের অল ইমেজে যান, তাহলে আজকের মানে 31 তারিখ বা 1 তারিখের যতগুলো ফটো কার্ড দেখতে আপনার 1 মিনিট সময় লাগবে। তো 1 মিনিটে আপনি ওই ফটোটা একটু দেখে নিতেই তো পারেন যে এটা তারা পোস্ট করছে কিনা। যদি না করে তাহলে তো বুঝলেন এটা মিথ্যা। কিন্তু আমরা এই কষ্টটুকু করি না, আমরা মিথ্যাবাদী হয়ে যাচ্ছি, 1 সেকেন্ডে শেয়ার করে দিচ্ছি। কার আগে কে কত বেশি লাইক, লাইক দিয়ে তো আর কবরে নিতে পারবো না আমরা। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ফেসবুক পরে থাকবে, কিন্তু আমাদের কবরে চলে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা 10টা পোস্ট না করি, কিন্তু একটা পোস্ট করে জাতির যেন উপকার হয় সেটাই চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ আমাদের পড়াশোনার যে একটা মন মেজাজ, এটা আমাদের তৈরি হবে। আজকে তথ্য প্রযুক্তির কারণে আমাদের পড়াশোনা একদম মাঠে মারা গেছে। আমরা পড়তেই চেষ্টা করি না, সব এআই এর কাছে ছেড়ে দিই। তো এই জন্য আমাদের পড়াশোনা, আমরা দাওরা ফারেক হয়ে মনে করি অনেক বড় আল্লামা হয়ে গেছি। তো যতদিন আমরা তলেবুল এলেম থাকবেন, নবী করিম সাল্লাহ সাল্লামের যে কথা কতটা গভীর, যে তলবুল আলমের জন্য ততদিন মানে ফেরেশতারা কি করে আপনারা জানেন, ওয়াজ করে তো লাভ নেই। তো এই যে তলবুল আলম আমরা হতে পারি, আমরা চেষ্টা করি না যে আমাদের কোনো একটা, এই যে অনলাইন কত কত ওয়ার্কশপ আছে, আমরা একটু একটা অনলাইন কোর্সে ভর্তি হই। আমাদের সুযোগ আছে, বসে বসে গিবত না করে মাদ্রাসার যে সময় ফারেগান যে সময়গুলো আছে, সেগুলোতে একটা স্কিল শিখি না। বিশ্বাস করেন, আপনি লিখে রাখেন যে আপনি কোনো একটা স্কিল শিখছেন, কিন্তু আল্লাহ তাআলা সেটার মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা করে দেয় না, এটা কঠিন কালেও সম্ভব না ভাই, কঠিন কালেও সম্ভব। তো এই জন্য আমরা একটা স্কিল শেখার চেষ্টা করি। কত কিছু আছে অনলাইনে শেখা। আপনারা এই যে 10 মিনিট স্কুল আছে, এটার মধ্যে একটা অ্যাপস আছে, এটার মধ্যে 58টা কোর্স আছে ফ্রি, 58টা কোর্স আছে ফ্রি। অথচ আমরা মানে খুঁজি যে কোথায় কি শিখবো, শেখার তো কোনো শেষ নাই ভাই। এজন্য আমরা আজকে থেকে এটা মনে রাখবো যে আমরা শিখবো। শেখার যদি মন মানসিকতা থাকে, আমি যদি তলেবুল এলেম হওয়ার মন মানসিকতা থাকে, ইনশাল্লাহ আমরা অর্ধেক সমস্যা সলভ করে ফেলতে পারবো। এখন আসেন, ডোমেন ও ওয়েব হিস্ট্রি কিভাবে আমরা চেক করবো। অনেক সময় দেখা যায় লেখা যমুনা টিভি.কম, সাথে ছোট্ট করে লেখা .xyz, যমুনা টিভি.com.xyz, সব তো একরকম, কিন্তু ওই ডটের পরে যে XYZ, এটা কিন্তু আপনি লক্ষ্য করেন নাই, আপনি এটা নিউজ শেয়ার করে দিলেন। অথচ এই যমুনা টিভি.com.xyz, এটাও কিন্তু একটা ডোমেন। এই ডোমেনটা যমুনা টিভির থেকে ওরা নকল করে ফুল যমুনা টিভির মতো একটা ওয়েবসাইট বানিয়ে, এটার মধ্যে একটা জাতি আরেকটা জাতি, ধরেন কওমি মাদ্রাসার বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করার অসংখ্য সাইট আছে এরকম ফেক ভাবে বানানো, নাম দিছে যমুনা টিভি, সময় টিভি.com.xyz, .online, .বিডি, অনেক কিছু আছে ডট এরকম। ডটের পরে যখন ডোমেন, আপনারা ডোমেন সম্পর্কে যদি একটু জানার চেষ্টা করেন, দেখবেন যে অনেক ধরনের ডোমেন আছে। তো আমরা এই বিষয়গুলো একটু বুঝতে হবে। তো ডোমেন চেক করার 2টা ওয়েবসাইট আছে, হুইজ লুকআপ এটাও আছে, বা ওয়াইবেক মেশিন এটাও আছে, এগুলা ডোমেন চেক করা যায়। আচ্ছা, আজকে আমরা কয়েকটা, আমরা একদম শেষ পর্যায়ে আছি, আমরা কয়েকটা কি করব, কেস স্টাডি করব। কেস স্টাডি এটা অত্যন্ত চমৎকার একটা বিষয়, আমরা যদি আলোচনা করি তাহলে দেখবেন। দেখেন, পোপ পোপ ফ্রান্সিস, হ্যাঁ, পোপ, সে হচ্ছে খ্রিস্টান ধর্মের যাজক, সবচেয়ে বড় মাধ্যম, সে রোম থেকে ঘোষণা দেয়। হ্যাঁ, রোম থেকে যেটা ঘোষণা দেয় সারা বিশ্বব্যাপী সমস্ত খ্রিস্টান সেটাই করে, এবং এটা এখনো চলমান আছে। তো উনি এরকম নায়কের মতো একটা জ্যাকেট পরে, তার একটা ভিডিও 2023 সালে ভাইরাল হয়ে যায়, ছবি ভাইরাল হয়ে যায়।
পরে এটা অনেক ভাইরাল হয় এবং অনেকে বলে যে দেখো হচ্ছে পোপের কিন্তু একটা আলাদা কোটি আছে বা আলাদা একটা পোশাক আছে। তো সে হচ্ছে নায়ক সাইজা এটা এ, এভাবে ঘুরতেছে। এটা হচ্ছে নেগেটিভ ভাবে এটা প্রচার হয়ে গেছে। মূলত এটা মিড জার্নি B5 দিয়ে এই ফ্রান্সিসের সাদা যে পাপার জ্যাকেট আছে সেটা বানাইছে একজনে। তো পরবর্তীতে এটা ফরেন্সিক যখন নাকি এটা তথ্য যাচাই করা হলো, তখন দেখলো যে পোপের যেই আহ হাতে ধরা ক্রসটা ছিল, গলার মধ্যে যে চেইনটা ছিল, এগুলো একটু অসম্পূর্ণ। আর যেটা পোপ সাধারণত স্টিলের একটা ক্রস পরে, কিন্তু তার যেটা ছিল এটা প্লাস্টিকের ছিল। তারপরে মানে এভাবে অনেক ফরেন্সিক রিপোর্ট করে বের করা হলো যে এই ছবিটা মূলত আহ, এটা না কি বলে সত্য না, এটা একটা ফেক এবং এআই দিয়ে বানানো। অথচ এটা কোটি কোটি মানুষ এটা শেয়ার করেছে এবং পোপের নিন্দা জানাইছে। তো এই যে মানে একটা কেস স্টাডি 2023 সালের, এটা অনেক ভাইরাল একটা বিষয়। তো আমরা কি শিখলাম এটা থেকে? যে যে কোনো অতি বাস্তব সদৃশ্য ভিজুয়াল শেয়ারের আগে আমরা অবশ্যই যাচাই করতে হবে। এটা যত বেশি ভাইরাল হবে, তত বেশি সন্দেহ আমার মাঝে থাকতে হবে। আরেকটা বিষয় আমরা কেস স্টাডি করেছি, যে গাজা সংঘাত আহ, যখন শুরু হয়েছে 2023 সালের 7 আগস্ট, তখন হচ্ছে আমরা দেখতে পেয়েছি সাথে সাথে একটা ভিডিও সারা বিশ্বব্যাপী তোলপাড় করে ফেলেছে। কি তোলপাড় করেছে ওই ভিডিও? যে যারা হচ্ছে ইসরায়েলি আছে তাদেরকে মারতেছে, এরকম একটা ভিডিও ভাইরাল করে দিছে। পরে এটা কেস স্টাডি করে দেখা গেছে যে আর্মা 3 যে গেম, এই আর্মা 3 নামের একটা গেমের মানে গেম বানাইছে তারা, বানাইয়ে এটাকে ভাইরাল করে দিচ্ছে গাজার সংঘাত বা যুদ্ধ হিসেবে। তো এই পরে হচ্ছে এটা অনেক ফরেনসিক বিবিসি ভেরিফাই এবং রয়টার্স ফ্যাক্ট চেকিং টিম অনেক করে এটা হচ্ছে বের করেছে, যে এটার ফুটেজ, মোশন গ্রাফিক্স সবকিছু দেখে তারা তথ্য আবিষ্কার করলো যে এটা আহ, কি বলে গাজার যুদ্ধ না, বরং এটা আর্মা 3 একটা গেমস। এই হলো অবস্থা। তো আমরা জানি AFP এটা অনেক বড় একটা সংবাদ সংস্থা, তাদেরও কিন্তু একটা সাইট আছে, তাদেরও ফ্যাক্ট চেকিং এর একটা সাইট আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের বাংলা একটা ফ্যাক্ট চেকিং সাইট আছে। এটাতে এই যে গত কয়েকদিন আগে 28/7 মানে 28 তারিখে, জুনের 28 তারিখে একটা নিউজ ভাইরাল হয়েছে যে শরিয়া আইনের বিরুদ্ধে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির বক্তব্য ভাইরাল হয়েছে। মেলোনি বক্তব্য দিচ্ছে যে আমরা শরিয়া আইনের বিরুদ্ধে, মানে শরিয়া আইন মানে সারা বিশ্বে কখনো শরিয়া আইন থাকতেই পারে না, শরিয়া আইন মানুষকে ভুল পথে পরিচালিত করে, এই ধরনের একটা মেলোনিয়ার বক্তব্য ভাইরাল হয়ে গেছে। কিন্তু এটা এফপি ফ্যাক্ট চেকিং এ এটা বের হলো যে এটা ডিপ ফ্যাক্ট ভিডিও জেনারেট করছে, এমন ভাবে ভিডিওটা বানাইছে বোঝার কোনো উপায় নাই যে এটা মেলোনিয়ার বক্তব্য না। তো এইভাবে আপনি প্রধানমন্ত্রীর বক্তব্য ভাইরাল করে দিচ্ছে, আপনি কোন মাস বলেন? তো এই জন্য আমরা সাধারণত যত গভীর কিছু হোক না কেন ভাই, যত বড় মানুষই শেয়ার করুক না কেন, আমরা আমাদের নিজের মানে কাফাবিল মানে ইকাজিবান, আমি যেন মিথ্যাবাদী না হয়ে যাই, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা ঘটনা আপনাদেরকে বলি, কেস স্টাডি 3। জো বাইডেনের কিছুদিন আগে বলতে এই যে গত জো বাইডেন যখন হেরে গেল, তার এই যে ট্রাম্প চলে আসলো 2024 সালের কথা, একটা ভুয়া কণ্ঠে এআই দিয়ে তৈরি করা হয়েছে। এটাকে নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি 2024 সালে এটা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে বের করছে যে এটা হচ্ছে ফেক ভিডিও। নির্বাচনের ঠিক আগে প্রেসিডেন্ট বাইডেন এআই ক্লোন কণ্ঠে হাজার হাজার ভোটারদের কাছে ভোট না দেওয়ার নির্দেশ দিয়ে রোবোকল পাঠাইছে। মানে জো বাইডেন নিজে নিজেকে মানে ভোট না দেওয়ার জন্য কি বলে ট্রাম্পকে ভোট না দেওয়ার জন্য আহ, মানে ধরেন আপনাকে কেউ ফোন করে বলল যে আগামীকালকে নির্বাচন, এই নির্বাচনে আপনি হচ্ছে ট্রাম্পকে ভোট দিবেন না। এইভাবে হাজার হাজার মানুষকে জো বাইডেনের কণ্ঠে কি করছে, ক্লোন করে হাজার হাজার মানুষের কাছে ভয়েস পাঠিয়েছে। তো সবাই কিন্তু ভাবছে যে জো বাইডেন এই কাজটা করেছে। পরে একদম নির্বাচনের আগ মুহূর্তে জো বাইডেনের যখন এই ক্লোন ভিডিও ভাইরাল হয়ে গেল, আরে কণ্ঠ যে এটা জো বাইডেনের না বরং এআই দিয়ে জেনারেট,
এর আগে হাজার হাজার মানুষের কাছে একটা ব্যাড ইফেক্ট তৈরি হলো, যে ট্রাম্পের ব্যাপারে একটা পজিটিভ দিক তৈরি হলো। কি কি কারণে জো বাইডেনকে ভোট দিবে না, এরকম কিছু কারণে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এটা বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে যুক্তরাষ্ট্রব্যাপী। তো এই হচ্ছে অবস্থা বর্তমানে। তো আমরা পরবর্তীতে এই ঘটনা কি হয়েছে, বিশ্বে 60 লক্ষ ডলার, 60 লক্ষ ডলার জরিমানা হয়েছে। যে লোকটা এই কাজটা করেছে তার বিরুদ্ধে 60 লক্ষ ডলারের জরিমানা হয়েছে। এবং এটাই বিশ্বের প্রথম এআই নির্বাচনী শাস্তি। এআই দিয়ে ভুয়া তথ্য প্রচার করার কারণে বিশ্বের সর্বপ্রথম সবচেয়ে বড় অঙ্কের শাস্তি হয়েছিল এটা। তো এটা থেকে আমরা কি বুঝি, আমরা সংবেদনশীল মুহূর্তে, তো কঠিন একটা পরিস্থিতি চলতেছে, হ্যাঁ, কঠিন পরিস্থিতিতে, অর্থাৎ এই যে কওমি মাদ্রাসা নিয়ে এত প্রোপাগান্ডা, এত আলোচনা, এই মুহূর্তে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। সোর্সের বিশ্বস্ততা যাচাই করে তারপরে আমাদের নিউজ সম্পর্কে আলোচনা করতে হবে, নিউজ শেয়ার করতে হবে। কেস স্টাডি 4, আমরা বাংলাদেশের পদ্মা সেতু যখন তৈরি হচ্ছিল তখন সারা বাংলাদেশ ব্যাপী একটা নিউজ ভাইরাল হয়ে গেছে। কি ভাইরাল হয়েছে? হায় রে, পদ্মা সেতুর মধ্যে শত শত মানুষের কঙ্কাল পাওয়া গেছে, মানুষের মাথার খুলি পাওয়া গেছে। কেন পাওয়া গেছে? যে পদ্মা সেতুতে মাথা লাগবে, এই গুজব 2019 সালে একবারে ভাইরাল হয়ে গেছে। আর এই বাচ্চাদের, মানে এলাকার আশেপাশে সবাই হচ্ছে বাচ্চাদেরকে তালা দিয়ে রাখতেছে। কেন? বাচ্চাদেরকে ধরে নিয়ে যদি জবাই করে ওখানে দিয়ে দেবে। অথচ এরকম কোনো ঘটনাই কিন্তু ঘটে নাই। তো এই জন্য এই যে ভুয়া যে গুজব গুলা একটা মানে বিষয় সামনে রেখে মানুষ ছড়ায় দেয়, এই বিষয়গুলো খুব সেন্সিটিভ বিষয়। আপনার একটা শেয়ারের কারণে একটা মানুষ মারা যেতে পারে, এই জিনিসটা মনে রাখবেন। আপনার একটা শেয়ারের কারণে একটা মানুষের সারা জীবন বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য ভাই, আপনি যেই বাচ্চাটার বলাৎকারের ছবি ছাড়িয়ে দিচ্ছেন, তার জীবনটাও কিন্তু আপনি শেষ করে দিচ্ছেন। একটা উস্তাদের ভিডিও আপনি ছেড়ে দিচ্ছেন, সে যদি বাস্তবিক পক্ষে দোষী না হয়ে থাকে, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? যার কারণে সে সমাজচ্যুত হয়েছে, পরিবারচ্যুত হয়েছে, দেশ থেকে সে বিতাড়িত হয়েছে, মানুষ থেকে বিতাড়িত হয়েছে। কেন? আমার একটা শেয়ারের কারণে। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? অথচ সেই আলেমটা নির্দোষ ছিল। কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, বলাৎকারের নিউজ ভাইরাল হয়েছে। পরবর্তীতে ওই শিশুকে যখন পুলিশি জিজ্ঞাসাবাদ শুরু হইলো, সরি, তখন সে বাচ্চাটা বলল যে হুজুর আমাকে অনেক মারছে, এই জন্য আমি পুলিশ, এই জন্য বাড়িতে যেয়ে বলছি যে হুজুর আমাকে বলাৎকার করছে। কতটা জঘন্য আপনি চিন্তা করেন না, ওই হুজুরে অলরেডি কারাগারে পাঠিয়ে দিচ্ছে। এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করছি। সমস্যাগুলো যে হচ্ছে না তা না। যেখানে সমস্যা হবে সেখানে জিরো টলারেন্স, আগেও বলছি যে একদম জিরো টলারেন্স, সাথে সাথে তাকে বের করে দিতে হবে। লুত আলাইহিসসালামের ঘটনা আমরা জানি, এগুলো আমরা জানি, তারপর আমরা করি। তো এই সমস্ত বিষয় থেকে আমাদের হেফাজতে থাকতে হবে। কেস স্টাডি 5, কুমিল্লার একটা ঘটনা আমরা জানি, যে একটি অযাচিত লাইভ ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কারণে সেখানে ফাঁসি দিয়ে ওই লোকটা ইন্তেকাল করতে হয়েছে, মানে সে লজ্জায় ফাঁসি দিয়ে মরে গিয়েছে। তো এটা হচ্ছে অ্যালগোরিদম, ফেসবুকের অ্যালগোরিদম আমাদের বুঝতে হবে। আপনি যদি ধরেন একজনের বক্তার 100টা ভিডিওতে লাইক দেন, এরপরে আপনার কাছে শুধু ওই ধরনের ভিডিও গুলো আসবে। ফেসবুক আপনার অ্যালগোরিদম বুঝে যাবে যে কি পছন্দ করেন। আপনি যদি 5 সেকেন্ডের বেশি একটা ভিডিওর দিকে তাকিয়ে থাকেন, একটা ছবির দিকে তাকিয়ে থাকেন, ফেসবুক 100টা, মানে 100টা পোস্ট আপনার, মানে আপনি 100টা ভিডিও দেখলেন, 100টা পোস্ট দেখলেন, সেটা থেকে সে বের করে ফেলবে আপনি কি পছন্দ করেন, আপনি কোন ধরনের প্রোডাক্ট পছন্দ করেন। এরপরে ফেসবুক আপনাকে সেই ধরনের প্রোডাক্ট দিতে থাকবে, সেই ধরনের ছবি ভিডিও আপনাকে দিতে থাকবে। তো আমরা এই সমস্ত বিষয় থেকে উত্তেজনাকর অবস্থায় আবেগে কোনো পদক্ষেপ কখনোই নিব না। অফিসিয়ালি দায়িত্বশীল অনুসন্ধানের জন্য আমরা সবসময় ইসলামিক হিকমা ব্যবহার করব। প্রয়োজনে আমরা এখানে যারা আমরা এই ক্লাস থেকে উত্তীর্ণ হব, যারা আপনাদের উপর নিজেদের বিশ্বাস আছে যে আমি ফ্যাক্ট চেকিংটা করতে পারবো,
ইনশাল্লাহ আমাদের ফ্যাক্ট চেকিং গ্রুপ আমরা তৈরি করব। সেখানে ইনশাল্লাহ বা সারা বাংলাদেশ ব্যাপী আমরা প্রতিনিধি নিয়োগ দিব। যে কোনো জায়গায় যে কোনো ঘটনা আমরা ফরেন্সিক বিশ্লেষণ করে তারপরে আমরা সেটা ফ্যাক্ট চেক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আসেন, আমরা তো তখন অনেক বিষয়ে আলোচনা করলাম, এখন একটু কাজের কথা বলি। এই যে তথ্য প্রযুক্তির যুগ, এআই এর এত এত আমরা জয় জয়কার দেখতে পাচ্ছি। এই এআই এর যুগে আমরা চাই বা না চাই, হুজুর হোক বা বেহুজুর হোক, সবাই যে কোনো সমস্যা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে, যে কোনো সমস্যা জেমিনিকে জিজ্ঞেস করে, যে কোনো সমস্যা এই এআই কে জিজ্ঞেস করে। তো এত কিছুর ভিড়ে আসলে আমাদেরকে ভুল তথ্য দিচ্ছে কিনা, এটা কিন্তু একটা চমৎকার বিষয়। তো যুক্তরাজ্যের একটা সাইট, দা ইসলাম সিটি, তারা একটা এআই জেনারেট করছে, এআই বানাইছে, এটার নাম দিছে হচ্ছে চ্যাট ইলম। চ্যাট ইলম তারা তাদের চমৎকার ভাবে তারা একদম আমি দেখেছি, এটা দেখলাম যে চ্যাট ইলমের মাধ্যমে তারা মোটামুটি কোরআন হাদিসের বিশ্লেষণ, তারপরে ফিকহাবিদদের যে মতভেদ গুলো আছে, মাযহাবের যে ভিন্নতা আছে, সেই ভিন্নতা অনুযায়ী তারা উত্তর দেওয়ার চেষ্টা করে। তো আমরা কখনো যদি চ্যাট জিপিটি, জেমিনি সেটা যা লিখে দেয় আমাদেরকে, সেটার উপর কখনো বিশ্বাস করব না। আমরা চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করব, জেমিনি কেও জিজ্ঞেস করব, তারপরে চ্যাট ইলিমকেও জিজ্ঞেস করব। তিনটা যদি আমাদেরকে একই ডাটা দেয়, একই বিষয় দেয়, তখন আমরা হয়তো মনে করতে পারি এটা সঠিক হতে পারে। অন্যথায় আমাদেরকে এই বিষয়টা যাচাই করে নিতে হবে, একদম মূল ইবারত থেকে, মূল সোর্স থেকে, মূল নুসুসাত থেকে। এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তারপরে আমরা বাংলাদেশের একটা, এখন আমরা যদি বলি যে আমরা বাংলা ভাষাভাষী, আমরা বাংলা ভাষায় কিভাবে কি সার্চ দিয়ে বা কিভাবে আমরা যাচাই করব ইলম সম্পর্কে বা ইসলামী জ্ঞান সম্পর্কে আমরা কিভাবে যাচাই করব। তো বাংলাদেশে অত্যন্ত একটা চমৎকার বিষয়, একজন তরুণ আলেম রিফাত রহমান ভাই, আমরা আইপিডিয়া নামে একটি বৃহত্তর ইসলামিক ওটিটিপি প্ল্যাটফর্ম তৈরি করেছে। এটার মধ্যে কি আছে? খতিবদের জন্য 40,000-এর বেশি আরবি, উর্দু, ইংরেজি জুমার বয়ান, বাংলা অনুবাদ সহ আছে। হারামাইনের খুতবা গত 20 বছরের আছে, আবার প্রত্যেক সপ্তাহটা আপডেট হচ্ছে। তারপরে 1300 টপ সেলার বইয়ের সারাংশ উল্লেখ আছে। 1300 টপ সেলার, অর্থাৎ সারা বিশ্বব্যাপী 1300+ বইয়ের সারমর্ম, হ্যাঁ, সেখানে বাংলায় করা আছে। চাচা, তো এখানে কোরআন, হাদিস, ইতিহাস, জীবনী, মাসলা, মাসাইল সবকিছু আমরা যদি কোন কিতাবে কোন ইমাম কোন মতভেদ উল্লেখ করেছেন সেটা যদি আমরা সার্চ করি, সেখানে একদম কিতাবের হাওলা সহ সবকিছু চলে আসবে। ওখানে আবার একটা মুফতি সাহেব আছে, এআই মুফতি সাহেব। আমাদের তো তানভীর ভাই মাশাআল্লাহ অনেক মুফতি সাহেব নিয়ে বসে আছেন, আমাদের ক্লাস দেখতে পাচ্ছেন। তো এখন এআই মুফতি সাহেব চলে আসছে। তো এখানে এআই মুফতি সাহেব কি করবেন? এই ওটিটিপি প্ল্যাটফর্মে এআই মুফতি সাহেবকে আপনি যদি কোনো মাসলা জিজ্ঞেস করেন, সে 2.5 লক্ষ ফতুয়ার কিতাব থেকে যাচাই করে তারপরে আপনাকে সে একটা মাসলার জবাব দিবে। সেখানে আমরা যেরকম ইফতা বিভাগে আমরা যেরকম কি করেছি, মাসলা করেছি, তামরিন করেছি, সেখানে যে হাওলাগুলো দিয়েছি, সেই হাওলাগুলো সে উল্লেখ করবে বিভিন্ন কিতাবের। আপনি যতটা কিতাব মানে চান, ততটা কিতাবের আমরা কি করবে সেখানে তথ্য আপনাকে দিবে। তো এটা ভালো হতে পারে, আমি আপনারা ট্রাই করতে পারেন হয়তো। আমার কাছে এসেছিল, আমি সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম যে এমন একটা জিনিসও আছে। আচ্ছা, আমাদের মনে হয় টাইম একদম শেষের, আল্লাহ 8 মিনিট বেশি হয়ে গেছে, ইন্নালিল্লাহ। আচ্ছা, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম, ইকো চেম্বার, আবেগ ছড়ানো, এগুলা আমাদের কাছে খুব একটা কমন বিষয়। আমরা যখন আবেগে পড়ে যাই, তখন আমরা যে কোনো জিনিস আমরা কি করে দেই, শেয়ার করে দিই। আমরা যে জিনিস একটু আগে আলোচনা করে ফেলছি, যে ফেসবুক অ্যালগোরিদম ব্যবহারকারীর পছন্দ কি অপছন্দ কি এটা কিন্তু বুঝে ফেলে। আপনি মানে সবচেয়ে বেশি মানে যেটা যে জিনিস দেখেন, সেটাই কিন্তু তারা বারবার আপনাকে দিতে থাকবে। বট, ভুয়া অ্যাকাউন্ট, ক্লিক ব্যাট চিনবেন কিভাবে? এলোমেলো প্রোফাইল, আমরা অনেক সময় সাধারণত বট বা হচ্ছে
ভুয়া ফেসবুক পেজ, ভুয়া প্রোফাইল কোনটা হতে পারে? ফেসবুকে একটা থাকে, ইউজার নেম থাকে। যদি ভুয়া ফেসবুক হয়, সাধারণত সেটার কোনো থাকে না, কি থাকে না, ইউজার নেম থাকে না। তো প্রোফাইলে এই যে ইউজার 1 2 3 4 এরকম থাকে, নাম্বার থাকে। তো এইটা সাধারণত ফেক আইডি হয়ে থাকে। অস্বাভাবিক গতি, কোনো মানুষের পক্ষে 1 মিনিটে 100 পোস্ট করতে পারে না। কোনো ফেসবুক পেজ যদি 1 মিনিটে 100 পোস্ট, 1 মিনিটে শত শত 20টা 30টা 40টা পোস্ট দিয়ে দেয়, তখন বুঝবেন যে এটা একটা ফেক আইডি। ক্লিক বেট বাণিজ্য, শেয়ার করলে সব, না করলে ক্ষতি। আমিন না লিখে যাবেন না। কি করবেন না? আমিন না লিখে যাবেন না। এই ধরনের পোস্ট থেকে আল্লাহর রাস্তে নিজেরাও করবেন না, আর এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। এবং আপনি আমরা আমি কিছুদিন আগে অত্যন্ত বিভ্রান্ত হয়ে গেছিলাম যে, মানে একজন বড় আলেম তিনি আমাকে মেসেঞ্জারে কমপক্ষে 20 30 জন আমাকে পাঠিয়েছে, আকিজ গ্রুপের পক্ষ থেকে ফ্রিতে পেয়ে যান 1,000 টাকা। আরে ভাই, মানুষ আজকাল 1 টাকা কাউকে দিতে চায় না, আকিজ গ্রুপ আপনাকে ঈদ উপলক্ষে 1,000 টাকা দিয়ে দিবে? কি বলদের বলদ! আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাস এটা শেয়ার করতেছে। মানে জ্ঞানী মানুষ, মানে ন্যূনতম জ্ঞান আছে, সে এটা মানে ফেসবুকে ফরাই ফেলতেছে। তো এই ধরনের মানে অনেকে আবার আহ, সেখানে ঢুকে আইডি টাইডি দিয়ে ফেসবুক মানে পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছে। মানে টাকার জন্য, 1,000 টাকার জন্য ফেসবুকের পাসওয়ার্ড পর্যন্ত দিয়ে দিচ্ছে। আমাকে ফোন করে বলতেছে, ভাই পাসওয়ার্ড তো দিয়ে দিচ্ছে, এখন কি করবো? তো এখন কি করবেন? ফেসবুক নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, আমার কি করার আছে? তো এই ধরনের ভাই, এগুলো থেকে বিরত থাকবেন। লটারি জিতুন, 20,000 টাকা জিতুন, আপনার এত টাকা আপনি পেয়েছেন, ক্লিক করুন। এই ক্লিক করলে আপনার ফেসবুকের, বিকাশের সব পাসওয়ার্ড, মোবাইলের পুরো অ্যাক্সেস তার কাছে চলে যাবে। এই ধরনের মানে লোভে আমরা যেন না পড়ি ভাই। শেয়ার করার আগে 7টা জিনিস আমরা অবশ্যই মনে রাখবো। আমি কি সংবাদ দেখে অতিরিক্ত আবেগ আপ্লুত হয়ে পড়ছি, রাগান্বিত হয়ে পড়ছি, স্টপ যেতে হবে। অন্য কোনো প্রধান নিরপেক্ষ মিডিয়ায় এই খবর আছে কিনা দেখতে হবে। যে পেজ বা ব্যক্তি পোস্ট করেছে সে কি নির্ভরযোগ্য? আরো 2টা পোস্ট যাচাই করতে হবে। তারপরে 2 নম্বর, আচ্ছা আমি সিরিয়ালি পড়ি নাই। এই সংবাদের মূল প্রাইমারি সোর্স কি, উৎস কি, সেটা দেখতে হবে। ব্যবহৃত ছবি, ভিডিও রিভার্স সার্চ করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। নিশ্চিত না হলে আমি কি দিনের সাথে নীরব থাকতে প্রস্তুত? এটাও কিন্তু আমাদের সবচেয়ে বড় ইমানি পরীক্ষা। যে আমি ভিউর দান্দায় আমি কি করলাম না, শেয়ার করলাম না, আপনি সওয়াব পেয়ে গেলেন। এখানেও কিন্তু যুদ্ধ চলে আসছে, নফসের বিরুদ্ধে যুদ্ধ আর কি। ওটা আবার সেই জিহাদ না। তো এটা শেয়ার করলে সমাজে বিদ্বেষ বা ক্ষতি ছড়ানোর ঝুঁকি আছে কিনা সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আমরা একদম শেষের দিকে আছি। ভুল শেয়ার হয়ে গেলে করণীয় কি? ভুল শেয়ার হয়ে গেলে আমরা অনুতপ্ত হব, এবং আমরা এটাকে অবশ্যই আমরা নিজেদের ভুল স্বীকার করে নিব, এবং আমরা ভুল স্বীকার করে অবশ্যই শেয়ার করতে হবে। আমরা অবশ্যই কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কখনোই আমরা কায়েল হব না। আমরা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন। আমরা একটু ছোট্ট একটা জিনিস দেখি, ছোট্ট একটা জিনিস বোঝার চেষ্টা করি। আমরা এই যে গুগল জেমিনি আছে, জেমিনিটা একটু দেখবো, এবং আমরা কিভাবে ইমেজ সার্চ করতে পারি সেই জিনিসটা একটু গুগলে দেখবো আমরা। আমার স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, গুগলের একটা পেজ দেখতে পাচ্ছেন কিনা আপনারা? গুগলের একটা পেজ দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখেন, সার্চ বাই ইমেজ, সার্চ বাই ইমেজ, এটাতে টিপ দিলেন। এখানে আপনার, ধরেন আপনি ফেসবুকে ঢুকলেন, আমরা যেই একটা তথ্য দিলাম, অপতথ্য দিলাম, কি বলে, আমরা এই যে মূল যে ঘটনাটা আমরা আজকে ফ্যাক্ট চেকিং করেছি, সেটা আমরা এখানে কন্ট্রোল V দিয়ে দিলাম। আপনি হয়তো ছবিটা আপলোড করে ছাড়তে পারেন, অথবা আমরা আহ, ইয়া করতে পারেন, মানে ডাউনলোড করে এখানে দিতে পারেন, অথবা শুধু স্ক্রিনশট দিয়ে আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, এই ছবিটা এখানে আমরা যেহেতু এটা লিখে ফেলছি, এজন্য ছবিটা ভালো আসে নাই। আচ্ছা, এটা আমরা শুধুমাত্র শুধু ইতে করতে হবে, অর্থাৎ ছোট করে নিতে হবে। আমি একটু নিয়ে নিচ্ছি স্নেপার টুলস।
এই যে গুগলে চলে আসলাম, আমরা গুগল লেন্সে টিপ দিলাম, আমি ছবিটা দিয়ে দিলাম। আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে ছবিটা চলে আসলো, আমরা এটা ছবিটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, এরপরে ছেড়ে দিলাম। এখন দেখেন এই যে এনির ভিডিও চলে আসলো। আপনি কি দেখতে পাচ্ছেন? একটু হাত উঁচু করেন, অথবা দেখতে পাচ্ছেন একটু। জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। দেখা আচ্ছা, যাচ্ছে। এই যে দেখেন আজকের যে ঘটনাটা আমরা ফ্যাক্ট চেকিং করলাম, কত সেকেন্ড লাগছে? একটু বলেন যে কত সেকেন্ড লাগছে। সর্বোচ্চ আপনি ছবিটাকে স্ক্রিনশট দিয়ে সর্বোচ্চ এখানে 30 ছেড়ে সেকেন্ড মতো দিতে করে। 30 সেকেন্ডের মতো লাগবে। এই যে দেখেন এখানে চলে আসছে। এই ঘটনাটা কি এখানে পুরাটা, এই নিয়ে এটা একটা ভালো একটা নিউজ সাইট ভারতের, এটা চলে আসছে। নাসিক, মহারাষ্ট্র, পুলিশ কন্ডাক্ট এ ক্রাইম সিন রিক্রিয়েশন ইন দা ভাবালি। এই ভাবালির মধ্যে এই যে ঘটনাটা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? এখানে লেখা আছে যে ভাবালির মধ্যে একজন পর্যটক নারীকে কি করেছে, উত্ত্যক্ত করেছে 9 জন মানুষ। তখন তারা হচ্ছে, এটা 12 জুলাইয়ের ঘটনা, আমি 15 জুলাই বলেছিলাম। 12 জুলাই এই ঘটনাটা ঘটেছে। তখন এই 9 জনকে কি করেছে, ভারতীয় পুলিশ অ্যারেস্ট করেছে। আর আমাদের বাঙালি ভাইরা কি করে দিলেন, এটাকে আবেগ প্রবণ দিয়ে হিন্দুদের একটা কথাকে ভাইরাল করে দিলেন। আচ্ছা, আমরা এখন জেমিনিতে চলে আসছি। আচ্ছা, জেমিনিতে চলে আসছি। জেমিনি দেখতে পাচ্ছি আমরা, এখন মনে হয় জেমিনি দেখতে পাচ্ছি, তাই না? জি দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, দেখতে পাচ্ছি। জেমিনি এটা হচ্ছে গুগলের একটা এআই টুলস, গুগলের একটা এআই টুলস। এই জেমিনির মধ্যে এখানে আপলোড ফাইল, অ্যাড, এখানে ক্রিয়েট ইমেজ, এই যে ক্রিয়েট ইমেজ যেটা আছে জেমিনির, এটা হচ্ছে ইমেজ ক্রিয়েট করে। তো এখানে আমরা ইমেজ চাইলে ইমেজ ক্রিয়েট করতে পারবো। আহ, এখানে এআই আমরা ব্যবহার করব। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা এখানেও যাচাই করতে পারবো। এখানে যে ছবিটা আমরা করলাম, রেকর্ড করলাম, এই ছবিটা সম্পর্কে তুমি কি জানো, এই ছবিটা সম্পর্কে আপনার যদি জেমিনি থেকেও যদি এটা আমরা নিতে চাই, তো জেমিনিও কিন্তু আমাদেরকে অনেক সময় আপডেট তথ্য দিতে পারবে। আচ্ছা, ছবি উল্লেখ করে না, আমার ছবিটা আপলোড হয় নাই। আচ্ছা, ছবিটা এখন আপলোড হয়েছে, আমি যদি এটাকে দিয়ে দিই এখন। আচ্ছা, এটা সমস্যা করছে, যাক এইভাবে আপনারা করবেন। তো এখানে ক্রিয়েট ইমেজ আছে, তারপরে ক্রিয়েট ভিডিও আছে। ক্রিয়েট ভিডিও, ক্রিয়েট ইমেজ দিয়ে আমরা ছবি টবি বানানো হয় আর কি। তো এটা ছিল আমাদের আজকের ক্লাসের একদম সর্বশেষ। আমরা আরো অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু এত অল্প সময় আসলে আমাদের বিষয়গুলো একটু জটিল। তো আমরা যতটুকু আলোচনা করলাম, আমরা আজকে এতটুকু বুঝলাম যে আমরা যেন কোনো বিষয় আবেগপ্রবণ না হয়ে যায়। আমাদের মিম্বর থেকে, আমাদের ফেসবুক হচ্ছে আমাদের একজন আলেমের মিম্বর, এই মিম্বর থেকে অনলাইন সব জায়গায় আমরা সত্য ও তাৎক্ষিকৃত সংবাদ প্রচারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজকে থেকে আমরা এই ওয়াদা করব যে ইনশাল্লাহ আমি আজকে থেকে যাচাই না করে কোনো সংবাদ আমরা প্রচার করব না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমাদের আমাদের যে দোয়াটা আমরা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই দোয়াটা কবুল করেন, সেটাই আমাদের শেষ কথা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে অনেক সময় নিয়ে ফেলছি আজকে, যে কারো প্রশ্ন নিব এই সুযোগটা আসলে নাই, তারপরও আমরা একজনের প্রশ্ন নিতে পারি। এক হাত উঁচু করতে পারেন, কে কথা বলতে চান আসলে, কে কথা বলতে চান হাত উঁচু করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, উস্তাদ, বলেন। মানে এইখানে আমাদের রেকর্ডিং আছে কি? রেকর্ডিং গুলো কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড পেয়ে যাবেন আমাদের সচেতন আলেম সমাজের পেজে। আমরা ইউটিউবের 3টা ক্লাসের একসাথে লিংক আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই ধরনের প্রশ্ন আর কেউ করবেন না। আরো নতুন কিছু থাকলে আমরা জানতে চাই। জি, একটু তাড়াতাড়ি। আসসালামু ওয়ালাইকুম সালাম। এনবিট ভিডিও অর্থাৎ ভিডিও ফ্যাক্ট চেকিং করার যে সফটওয়্যারটা বলছিলেন যে এনবিট,
এটা কিন্তু অনেক কষ্টকর। এটা আমি নিজেও আমি ফ্যাক্ট চেকিং টুকটাক দেখছি, তো এটা খুব কঠিন অন্যগুলোর থেকে। জি, জি। তো এটা করতে পারি না। তার থেকে সহজ হলো, আমি তো বললাম যে এটা রিল বাই রিল, অর্থাৎ সে হচ্ছে ইমেজ গুলোকে আগে কাট কাট করে। তো আপনারা আমি কিন্তু ওই ভিডিও থেকে ইমেজটা নিয়েছি। তো, সচেতন আলেম সমাজের ফ্যাক্ট চেকিং এ যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা ভিডিও থেকে কাট করে নিয়েছি। আপনারা ভিডিও থেকে 3-4টা ছবি কাট করে নিয়ে যদি গুগল লেন্সে ছেড়ে দেন, একটু আগে আমি যেভাবে ছেড়ে দিলাম, তাহলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা কোথায় আছে। ঠিক আছে, ও আচ্ছা। আপনারা ইনভিডের কাছে কষ্ট করে যেতে হবে না। জি, এরপরে আর সালাম আলাইকুম। আচ্ছা, কেউ প্রশ্ন আছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার যদি আরো কয়েকটা টুলস জানা থাকলে মানে ইসলামিক সম্পর্কে যদি বলতেন ভালো হতো। আচ্ছা, ইসলাম সম্পর্কে এআই টুলস আছে অনেক, কিন্তু এগুলা সবগুলা তো আসলে বিশ্বস্ত না। এই জন্য যে দুইটা আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম, এগুলো আমার কাছে বিশ্বস্ত মনে হয়েছে, তাই উপস্থাপন করেছি। জি এমনি আলহামদুলিল্লাহ। এআই এর, আমরা সাংবাদিকতা এআই এর অনেক ক্লাস করে থাকি। গুগল নোটবুক এলএম আছে। নোটবুক এলএম দিয়ে আপনারা হাজার হাজার বইয়ের পৃষ্ঠার থেকে আপনারা যদি সেটাকে দিয়ে দেন, সেখান থেকে আপনাকে ছোট্ট একটা তথ্য বের করে দিবে। আপনি ধরেন 1000 পৃষ্ঠার একটা বই নোটবুক এলএম কে দিয়ে বললেন, আমাকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই সম্পর্কে যে লেখাটা আছে সেটা বের করে দাও। সেই পৃষ্ঠা নম্বর সহ আপনাকে লেখা পুরাটা দিয়ে দিবে। গুগল নোটবুক এলএম, এটা আরো সুবিধা আছে। ইউটিউবের 2000 মানে 1 ঘন্টার আপনার কি আছে, একটা ওয়াজ আছে, সেটাকে আপনি বাংলা করতে চান, নোটবুক এলএম এ আপনি দেখবেন যে ইউটিউবের একটা চিহ্ন আছে, ওটাতে টিপ দিবেন, দিয়ে আপনি ওই ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলে আপনি বলবেন যে এটা বাংলা করে দাও, বাংলা লিখে দাও সুন্দর করে, সে আপনাকে সেই 2 ঘন্টার ভিডিও আপনাকে 30 সেকেন্ডে করে দিবে। এছাড়াও গুগল গুগলের সাংবাদিকদের জন্য অনেক টুলস আছে। পিন পয়েন্ট একটা আছে। অনেকে আমরা কি করি, হাতে লিখি, মাদ্রাসার যে বই আছে আমরা কি করি, নোট লিখি। হ্যাঁ, নোট লিখি, তাকরির লিখি। তো এই তাকরির গুলো আমাদের অনেক সময় কম্পোজ করতে হয়। তো নোটবুকের গুগলের একটা এআই টুল আছে পিন পয়েন্ট। এই পিন পয়েন্টে আপনি যদি ছবি তুলে তুলে ওইগুলা দিয়ে দেন, সে হুবহু সেই লেখাগুলো আপনাকে লিখে দিয়ে দিবে। মাত্র 5 সেকেন্ডের মধ্যে আপনার শত শত পৃষ্ঠা কি হয়ে যাবে, আপনার লেখা হয়ে যাবে। এরপরে সাংবাদিকদের জন্য আরো টুলস আছে। গুগল ট্রেন্ড আছে। তারপরে গুগল এসইও আছে। আরো অনেকগুলো আছে, আমরা সাংবাদিকদের জন্য এগুলো উপস্থাপন করি। আপনাদের হয়তো এগুলা প্রয়োজন পড়বে না বলে আসলে সময় নষ্ট করতে চাই না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আমাদের অন্য কোনো আসসালামু আমাদের আলাইকুম। সাথে আগামীতে আর কোনো কোর্স হওয়ার সম্ভাবনা আসসালামু আছে কিনা? আলাইকুম। জি, অবশ্যই অবশ্যই, সচেতন আলেম সমাজের পক্ষ থেকে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করব। আপনারা আমাদের সচেতন আলেম সমাজের যেই পেজ আছে, এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আসলে সচেতন আলেম সমাজ এটা এমনি তৈরি হয়েছে। এখানে অনেক গবেষণামূলক, অনেক বিজ্ঞ আলেমরা, আপনারা তরুণ আলেমদেরকে যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, যারা একাডেমিক লাইনে অনেক দক্ষ কাজ করে থাকে, তারা একত্রিত হয়ে আমাদের একটা চিন্তা আসলো যে আমরা কাজ করা দরকার। এখানে আমাদের কোনো আমির নাই, কোনো সভাপতি নাই, পদ নিয়ে কোনো মারামারি নাই। নাম কি হতে পারে, আমরা যেহেতু সচেতন করতে চাই মানুষকে, এই জন্য সচেতন আলেম সমাজ এমনি নাম হয়ে গেছে। তো এটা নিয়ে অনেকে ট্রল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে বোধ শক্তি দান করেন। আমরা কাজ করে যেতে চাই, কে কি করলো কে কি বললো এগুলা দেখার কোনো দরকার নাই। ইনশাল্লাহ আপনারা পেজটা শেয়ার করে দিবেন। আমাদের কাজগুলো আমরা শেয়ার যদি না করেন, মানুষ জানতে পারবে না, উপকৃত হতে পারবে না। তো সবাই ভালো থাকবেন। আমি আসলে আর টুলসের প্রশ্ন ব্যাপারে আমাদের ক্লাসগুলো কি আমরা রেকর্ডেড পাবো? একটা সরাসরি ক্লাস করলে মনে হয় ভালো হয়। কিসের মানে ব্যাপারে? আমাদের টুলস গুলির ক্লাসগুলো কি ব্যাপারে আমরা আর কি, রেকর্ডেড মানে পাবো? হাতে নাতে প্রশিক্ষণ আর কি, প্র্যাকটিক্যাল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আসলে আমরা হাতে নাতে শিখাইতে হইলে এটা আসলে লং প্রসেস, একটা ক্লাসে হয় না। তো সেই জন্য আপনাকে হয়তো আজকে আমি দেখিয়ে দেখিয়ে শিখাইতে পারতাম, কিন্তু সেই সময় তো আসলে আমাদের নাই। 1 ঘন্টায় কিছুই হয় না। একটা ক্লাস, মাস্টার ক্লাস করতে হলে কমপক্ষে 2 ঘন্টা লাগে। তো এটা আমরা নাম দিয়েছি মাস্টার ক্লাস, কিন্তু আমাদের এই দুর্বলতা হলো আমরা সময় বেশি দিতে পারিনি। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আব্দুল্লাহ ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি, একটু সংক্ষেপে বলেন। জি জি আলহামদুলিল্লাহ। আপনারা
দীর্ঘ 3 দিন যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, যা আমরা দীর্ঘ সময় নিয়ে এগুলো কোনো সময় জানতে পারতাম না। তো অনেক উপকৃত হলাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকি আরেকটা কথা হচ্ছে, এই যদি কোথাও যেমন কোন জেলায় এখন বর্তমানে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমরা আপনাদের কাছে কোর্সও করলাম, বাকি কোথাও যদি এরকম অপবাদ বা কোনো ষড়যন্ত্রের কোনো শিকার হয় কোনো মাদ্রাসা বা শিক্ষক, তাহলে তাদের ব্যাপারে, যেমন আমি যেখানে আছি কুমিল্লাতে, যদি এখানেই হয় তাহলে এটার ব্যাপারে জি, বর্তমানে এটা তো আপনাদের পক্ষ আচ্ছা, থেকে ঠিক কি আছে ভাইজান, আমাদের সময় রিঅ্যাকশন কম, আছে? আপনি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। আমরা তো বললাম যে আমরা আজকে এই প্রশিক্ষণের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো একটা দক্ষ জনবল তৈরি করা এবং সারা বাংলাদেশ ব্যাপী যেন আমরা ফ্যাক্ট চেক করতে পারি, প্রোপাগান্ডার বিরুদ্ধে কথা বলতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব। আর আপনাদের কাছে আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি এবং অত্যন্ত আবেদন করছি, মুক্তাদায়ে হাল আপনারা মুক্তাসারুল মানিতে পড়েন, কিন্তু আমরা এগুলা বাস্তবে প্রয়োগ করি না। আজকের এই যে কোর্সটা, এটা আমরা জানি যে এটা মানে বিশ্বব্যাপী এটা দেখছে, আর আমরা গেঞ্জি পরে চলে আসছি, লুঙ্গি পরে চলে আসছি। এগুলো ভাই আমরা একটু ব্যাকডেটেড হয়ে গেছে, আমাদেরকে এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সচেতন আলেম এর ব্যানারে আমাদের যে কার্যক্রম সেগুলোকে ছড়িয়ে দিবেন এবং নিজে উপকৃত হবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ার যে মাহৌল আছে সেটা তৈরি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরোটা সময় জুড়ে আমি ছিলাম মুফতি আব্দুল্লাহ তামিম, সময় টেলিভিশনের অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর এবং হেড অফ ইসলাম এবং সিনিয়র শিক্ষক ইফতা বিভাগ, মার্কাজুল শেখ আরশাদ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। The recording has stopped. অনেক রাত হয়েছে, ভাত খেয়ে ঘুমিয়ে পড়ো।